নতুন বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ইউনূস জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা করছে তার সরকার। এ সময় গাজায় গণহত্যা বন্ধ ও ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বানও জানান ডক্টর ইউনূস। জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নোবেলজয়ী নয়, সরকার প্রধান হিসেবে ভাষণ দেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরুতেই আন্দোলনে তরুণদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডক্টর ইউনূস। বলেন, রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার দুর্নীতি দলীয়করণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাই নির্বাচন, বিচার ব্যবস্থা, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্বক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাতের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে উদ্বেগের পরও গাজায় গণহত্যা না থামায় নিন্দা জানান তিনি। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে সামাজিক ব্যবসায় গুরুত্ব দেন ডক্টর ইউনূস। নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় তিনি বলেন, মানুষের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহের স্মরণ সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, ১৭ বছরে বিএনপির প্রায় ১,০০০ নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখনও আওয়ামী লীগের ষড়যন্ত্র থামেনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আবারও অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশে ফেরার ব্যবস্থা করার দাবি জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে। সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিডিআর বিদ্রোহের সঠিক তদন্ত করে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার খুলনায় আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খুলনায় দুটি সমাবেশে যোগ দিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত হয় দলটির খুলনা জেলা ও মহানগরের সম্মেলন। এতে জামায়াতের আমির যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারকে পরামর্শ দেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি
নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। আমরা বলেছি সময়টা যৌক্তিক, অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। পরে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি বিডিআর বিদ্রোহের তদন্ত নিয়ে কথা বলেন। বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন, যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে। গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেন। তারা যেন আর রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিতে হবে। দ্রুত হলগুলোর সংস্কার, জুলাই বিপ্লবে নির্যাতনকারী হিসেবে জড়িত শিক্ষক শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, আহতদের সুচিকিৎসা ও শহীদ ওয়াসিমের নামে স্থাপনার নামকরণের দাবিও জানানো হয়। দাবি মানা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সমন্বয়করা। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক। 2, শহীদ ওয়াসিমের নামের নামকরণ, শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ এবং তার পরিবারের পুনর্বাসনে কলেজ প্রশাসনের ভূমিকা রাখা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আগস্টের পরাজিত শক্তি বিদেশি বন্ধুদের সহায়তায় ছাত্র জনতার বিপ্লব নস্যাতের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। শুক্রবার 6 বছর পর দেশে ফিরে বিপ্লবের ঐক্য রক্ষার তাগিদ দেন তিনি। জানান, তার বিরুদ্ধে থাকা শতাধিক মামলার আইনি মোকাবেলার কথাও। আওয়ামী লীগ সরকারের সময়ে শতাধিক মামলা মাথায় নিয়ে দেশ ত্যাগ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নতুন প্রেক্ষাপটে দেশে ফিরলেন 6 বছর পর। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় নানা সংগঠন। এ সময় মাহমুদুর রহমান বলেন, 5 আগস্টের বিপ্লব নস্যাৎ করতে মরিয়া দেশ বিদেশের ষড়যন্ত্রকারীরা। এসব মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। বিগত সরকারের সময় উদ্ভট এক মামলায় 7 বছরের সাজা হয়েছিল দাবি করে মাহমুদুর রহমান জানান, এখনও তার নামে শতাধিক মামলা রয়েছে। সেসবের আইনি মোকাবিলার কথাও বলেন তিনি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে, আর আমি লড়াই করেছি আমার মতো করে এবং আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, আমার লড়াই ছিল কালচারাল লড়াই। রংপুরে প্রাণ দেয়া আবু সাইদকে বিপ্লবী আইকন উল্লেখ করে আমার দেশ সম্পাদকের আহ্বান, যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক এসবি প্রধান মনিরুল ও তার স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ব্যক্তিগত দ্বন্দ্বে শায়লার চাচাতো ভাইকে তুলে নিয়ে 5 দিন আটকে রেখে নির্যাতন করান ডিবি পুলিশ দিয়ে। করিয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইন ও পেনাল কোডে 2টি মামলাও। তবে অভিযুক্তরা বলছেন, নির্যাতন নয়, প্রতারণার কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। গোপালগঞ্জের মিয়া নুজাতুল হাসান কাজ করতেন একটি বেসরকারি টেলিভিশনে, সম্পাদনা করেন ক্যাম্পাস ভিত্তিক একটি ওয়েবসাইট। তিনি সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রী অতিরিক্ত সচিব শায়লা ফারজানার চাচাতো ভাই।
তবে মনিরুলের বিরুদ্ধে সংবাদ প্রচারে তার উপর ক্ষিপ্ত হন ফারজানা। নুজাতুল জানান ওই সংবাদের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তার অভিযোগ 2021 সালের 31শে মে তাকে তুলে নিয়ে 5 দিন আটকে রেখে নির্যাতন করে ডিবি। সেই দৃশ্য ভিডিও কলে দেখানো হয় ফারজানাকে। পরে মুচলেকায় মুক্তি দিলেও 2 মামলায় জেল খাটতে হয় বছরখানেক। তখন আসলে বিভিন্ন জায়গায় গেছি, কেউ কিন্তু আসলে হেল্প করতে চায় না। এখানে একটা বিষয় বলে রাখা বলে যে এই যে কাজী যে শফিক, উনি যখন ডিবিতে ছিল, ডিবিতে মনিরুল ইসলামদের রিলেটেড যত ঘটনা ঘটছে এটাকে তারা একটা পারিবারিক টর্চার সেল বানাই ফেলাইছিল। কিছু হইলেই কাজী শফিককে দিয়ে তাদের লোকজন মানে করে ধরাই নিয়ে আসতো, আইনে এখানে মনে করেন টর্চার করতো। আর এই ঘটনায় মনিরুল ও ফারজানাকে অভিযুক্ত করেন তিনি। বলছেন এর পেছনে ছিলেন মনিরুলের ভাইরা, তখনকার ডিবি উত্তরা জোনের ডিসি কাজী শফিকুল আলম, এসি শহীদুল ও নাম না জানা এক এডিসি। বন্ধ করে দেওয়া হয় তার ওয়েবসাইটটি। আমার একটা পত্রিকা ছিল স্টুডেন্ট জার্নালের অফিসে, ডিবি নিয়া মনির ইসলামের যে আপন শ্যালক রেজাউল আলম শাহিন উনি সহ এবং স্থানীয় আরও কিছু লোকজন নিয়ে যায়, যাই মনে করেন আমার স্টুডেন্ট জার্নালের অফিসে পুরা করে এবং ওইখানে কম্পিউটার কাগজপত্র সব তছনছ করে ওগুলো নিয়ে আসে। এই ঘটনায় মানবাধিকার কমিশনে অভিযোগ করেন নুজাতুল। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জননিরাপত্তা বিভাগকে। নুজাতুলের দাবি, তাকে না ডেকেই অভিযুক্তদের নির্দোষ বলে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি। যখন ডাকা হলো তিনি নিজে না এসে ইমেল মাধ্যমে জবাব দিলেন এবং তারপরে যখন ডাকা হয়েছে তিনি আসেননি। ঠিক আছে, এটা এই প্রতিবেদনে আছে এবং তারা কপি সংযুক্ত দিয়েছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে কমিশন সরকারের নিকট শুধুমাত্র প্রতিবেদন চাইতে পারে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন অপরাধ করলে শাস্তির বিধান রয়েছে, তবে কাউকে আটক করে নির্যাতন বেআইনি। এই ধরনের নির্মম নির্যাতন এবং একই সাথে আইনের বরখেলাপ এবং যেই আইনটা ব্যবহারই অপব্যবহার, ডিজিটাল নিরাপত্তা আইন যেটা বাতিল হয়েছে, সেই আইনটা ব্যবহার করাটাই আসলে একটা অপরাধমূলক কর্মকাণ্ড। এই ঘটনায় মনিরুলের বক্তব্য পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা বলছেন ভুয়া কন্টেন্ট বানিয়ে নানান সময়ে চাঁদা দাবি করেছেন নুজাতুল, আর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন তৎকালীন ডিবিডিসি। আমাদেরকে সামনে রেখে সে নানান রকম প্রতারণা করতো, কখনো ধরা পড়ে নাই। ও তখন কেএসআর এর বিরুদ্ধে লাগে, তো কেএসআর এর বিরুদ্ধে যখন লেগেছে তখন ওর বিরুদ্ধে যখন তদন্তে সব আসছে, সে ধরা পড়ে গেল পুলিশের হাতে এবং সে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। এটার জন্য সে আমাদেরকে দায়ী করছে। এদিকে নানান ধরনের হুমকির মুখে এখনও আত্মগোপনে রয়েছেন নুজাতুল। জানাচ্ছেন এখনও তার বিরুদ্ধে নানা থানায় হচ্ছে জিডি, আটকিয়ে রাখা হয়েছে তার পাসপোর্ট। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একের পর এক দুর্নীতির তথ্যে বিস্মিত খোদ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারীরা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে সাধনের সম্পদ বেড়েছে 6,350%। এছাড়া নামে বেনামে রয়েছে আরও অনেক স্থাবর অস্থাবর সম্পদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিগগির মামলা করতে যাচ্ছে দুদক। নওগাঁর নিয়ামতপুরের কৃষকের ছেলে সাধন চন্দ্র মজুমদার চালের আড়তদার হিসেবে শুরু করেন তার কর্মজীবন। ছাত্র জীবন থেকেই জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সাথে। 2008 সালে নওগাঁ 1 আসন থেকে সংসদ নির্বাচনে জয় এবং 2019 সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর ঘুরতে শুরু করে তার ভাগ্যের চাকা। অভিযোগ আছে সারা দেশে চালের বাজার নিয়ন্ত্রণে সক্রিয় থাকত সাধনের সিন্ডিকেট। এছাড়া নিজ মন্ত্রণালয়ে নিয়োগ, বাণিজ্য, জমি দখল সবকিছুই ছিল সাধন পরিবারের হাতে। ক্ষমতায় থাকলে দুর্নীতি অবাধিতভাবে করা যায় এবং সেটাকে আবার বিচারিত করা যায়। এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু আসলে বাংলাদেশে যারা ক্ষমতা একবার থাকেন তারা কিন্তু আর ক্ষমতাটাকে ছাড়তে চান না। দুদক বলছে কাগজে কলমে মাত্র 9 কোটি টাকার সম্পদের তথ্য থাকলেও সাধনের সম্পদের পরিমাণ কয়েকশো গুণ। এছাড়া তাদের হাতে রয়েছে বিদেশে অর্থ পাচারের নানা তথ্য। অনেকগুলো অভিযোগ আসছে, সেই অভিযোগগুলোর ব্যাপারে আমরা প্রাথমিক অনুসন্ধান নিতেছি এবং অনুসন্ধান করতেছি। অনুসন্ধানে তো দেখা যায় যে প্রাথমিকভাবে অভিযোগটি প্রমাণিত বা তথ্য প্রমাণ ভিত্তিক, তাহলে সেটা মামলা গ্রহণ করা হবে। শুধু দুর্নীতি নয়, 2019 সালে মেয়ের জামাই হত্যা ও ঘটনা ধামাচাপার অভিযোগও রয়েছে সাধন চন্দ্রের বিরুদ্ধে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে অস্থিরতায় ডিসেম্বর থেকে বন্ধ টেকনাফ
সেন্ট মার্টিন রুটে পর্যটক জাহাজ চলাচল। এতে এই দ্বীপ ঘিরে পর্যটন ব্যবসায় নেমেছে ধস। লোকসান থেকে বাঁচাতে অক্টোবর থেকে পুরোদমে চলাচল শুরুর দাবি ব্যবসায়ীদের। তবে কবে নাগাদ নৌরুটটি খুলবে বলতে পারছে না প্রশাসন। নীল জলরাশির মাঝে প্রকৃতির অপরূপ নৈসর্গিক রূপ নিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মিয়ানমারে সংঘাতের জেরে গেল ডিসেম্বর থেকে এই দ্বীপে পর্যটক নিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন চলত 8টি জাহাজ। দিনে যাতায়াত ছিল গড়ে 3 থেকে 4 হাজার পর্যটকের। বিকল্প আরেকটি রুট হিসেবে ইনানির নৌবাহিনীর জেটি ঘাট থেকে ছেড়ে যেত 2টি জাহাজ, তাও বন্ধ হয়ে যায় কয়েক মাস পরেই। এদের অভ্যন্তরীণ কারণে আমাদের টেকনাফ সেন্ট মার্টিন রুটটা একটু এখনো অনিশ্চিত। আমরা তবুও আশা রাখবো যাতে এটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যাতে টেকনাফ থেকে চালু করে দেয়। একদিকে প্রতিবেশী দেশের সংঘাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এই দ্বীপ ঘিরে পর্যটনের, অন্যদিকে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সংশ্লিষ্টদের। ব্যাপারটা এমন যে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এবং এখানে সবাই যেতে ইচ্ছুক। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক তথ্য যেগুলো আগেও ছড়িয়েছে, এখনও আবার এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই ওদিকে না গিয়ে যাতে পর্যটকদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সেন্ট মার্টিন ঘুরিয়ে এনে বাংলাদেশের রাজস্বকে কিভাবে বৃদ্ধি করা যায়। কবে নাগাদ খুলতে পারে দ্বীপটিতে পর্যটক যাওয়ার নৌ রুট জানতে চাইলে কথা এড়িয়ে যান প্রশাসক। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের হিসেবে প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সেন্ট মার্টিন বেড়াতে যান অন্তত 3 লাখ পর্যটক, আর এই খাতে আয় প্রায় 1000 কোটি টাকা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের আদালতে দেখা মিলছে না সরকারি আইন কর্মকর্তাদের। তাদের অনুপস্থিতিতে বাড়ছে মামলার জট, বিচারে দেখা দিয়েছে স্থবিরতা। আইনের সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্যদের সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগের দাবি সাধারণ আইনজীবীদের। সরকারের পট পরিবর্তনের পর গেল 6 আগস্ট থেকে কার্যক্রম শুরু হলেও সিলেট জেলা ও মহানগর নিম্ন আদালতে অর্ধশতাধিক পাবলিক প্রসিকিউটর আদালতে আসছেন না। আওয়ামী লীগ সরকারের মেয়াদে নিয়োগপ্রাপ্ত এসব আইন কর্মকর্তার অনুপস্থিতিতে বিচারের কাজ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আইনজীবী নেতারা বলছেন, পিপি এপিপিরা আদালতে না আসায় বাড়ছে মামলা জট, ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। তারা অনেকেই আমাদের পরিবর্তনের পর থেকে আমাদের আদালত অঙ্গনে অনুপস্থিত আছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মামলাগুলো যেগুলোর বিচারিক কার্যক্রম নিয়মিত চলছিল, সাক্ষী চলছিল, বিচারের পর্যায়ে ছিল, সেগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক আইনজীবীর অভিযোগ, বিগত দিনে সরকারের আজ্ঞাবহরদেরই পিপি এপিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের সাথে সাথেই তারা উদাও হয়ে গেছে। আজকে অফিসগুলা খালি পড়ে আছে, তাদের অফিসগুলাতে তারা আসছে না, তাদের কর্মকাণ্ড তারা পরিচালিত করছেন না, যে কারণে আজকে বিচারপ্রার্থী জনগণ তাদের বিচারপ্রার্থী ব্যাহত হচ্ছে। তদবিরে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি কৌশলী নিয়োগের দাবি সাধারণ আইনজীবীদের। এখানে অবশ্যই মেধার বিষয়টা যাচাই করা এবং অভিজ্ঞতার বিষয়টা যাচাই করা জরুরি এবং সততার বিষয়টা যাচাই করা জরুরি। এই 3টা বিষয় সমন্বয়ে ঘটিয়ে মূলত একজন পাবলিক প্রসিকিউটর বা গভর্নমেন্ট প্লিডার নিয়োগ দেওয়াটা অবশ্যই জরুরি। আদালতের বিচার কাজে গতি ফেরাতে দ্রুত সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা বিচার প্রার্থী ও আইনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত মাসের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণের বেশি। মহানগরীর কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ এলাকাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরোধে এসব স্পট ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি হিসেবে আগস্টে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 202 জন। এ মাসে এখন পর্যন্ত সে সংখ্যা 650 ছাড়িয়েছে। বেড়েছে ডেঙ্গুতে প্রাণহানিও। এবছর জেলায় ডেঙ্গুতে মৃত 13 জনের 8 জনই মারা গেছেন সেপ্টেম্বরে। বিশেষজ্ঞরা বলছেন, এ মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ থানা এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ মাসে ওই 3 থানাতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 137 জন। ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই হটস্পট ঘিরে 3 ধরনের কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের, যার মধ্যে রয়েছে উড়ন্ত মশা নিধন, লার্ভা ও মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। হটস্পট ম্যানেজমেন্ট হলো
যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে, নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। এখন আমি যদি জ্বর নিয়ে বাসায় বসে থাকি, রোগী জানা না যে তার ডেঙ্গু হয়ে গেছে, সে যদি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয় এবং যদি প্লাটলেট কাউন্ট এবং ডেঙ্গু NS1 টেস্টটা যদি করতে পারতো তাহলে সে বুঝতে পারতো তার ডেঙ্গু হয়েছে। সিটি কর্পোরেশন বলছে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, এরপরও মশক নিধন সহ সব সেবা দেওয়ার চেষ্টায় তারা। 5ই আগস্টে সময়ে আপনার অনেকগুলা কাউন্সিল অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো অলমোস্ট সবগুলাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কয়েকটি হচ্ছে একদম শুধু দেওয়াল ছাড়া আর কিছু নাই। আমরা এগুলোই এখন আবার কনস্ট্রাকশনের কাজগুলো করছি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবছর আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকে গড়ে 64 ভাগ বেশি। লা নিনার প্রভাবে বঙ্গোপসাগর চরম ভাবাপন্ন ছিল, ফলে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে। এবার মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা অস্বাভাবিক হওয়ার কারণে সারা দেশে বৃষ্টির তারতম্য ঘটেছে বলছে আবহাওয়া অধিদপ্তর। মধ্য আশ্বিনেও নতুন মেঘের আনাগোনা, শরতের শেষ দিকেও যেন বর্ষা ছেয়ে বসেছে। ঋতু অনুযায়ী জুন জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হয়, কিন্তু এবছর সে সময় এল নিনোর প্রভাবে তীব্র তাপদাহ ছিল। জুনে সারা দেশে বৃষ্টি হয় 459 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 9 ভাগ কম। আবার জুলাই সারা দেশে বৃষ্টি কম হয়েছে 17.5 ভাগ। তবে আগস্টে গড়ে 420 মিলিমিটার বৃষ্টি হয়, যা ছিল স্বাভাবিকের চেয়ে 46 ভাগ বেশি। সেপ্টেম্বরেও এখন পর্যন্ত গড়ে 18 ভাগ বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন লা নিনোর প্রভাবে বঙ্গোপসাগরে পূবালি বাতাসের তীব্রতা বেশি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সারি সারি মেঘমালা তৈরি হয়ে যেহেতু উত্তর পূর্ব পশ্চিমাঞ্চলে ধাবিত হয়, সেই কারণে এই মেঘমালা সারা বাংলাদেশেই বৃষ্টিপাত ঘটিয়েছে। এই গত স্পেলটা যেটা হয়েছে তার সাথেও আপনার লা নিনা কন্ডিশন এবং স্থানীয়ভাবে মৌসুমী বায়ুর সক্রিয়তাকে টেলিকানেক্টেড করা যায়। এই মৌসুমে সাগরে বেশি জলীয় বাষ্প সৃষ্টি হওয়ায় স্বাভাবিক বৃষ্টির তারতম্য ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সিলেট, চট্টগ্রামের পাশাপাশি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে অতি ভারী বৃষ্টির প্রবণতা আগের চেয়ে বেড়েছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রেইনফল অকারিং জোন হলো সিলেট, তারপরে সেকেন্ড হলো চট্টগ্রাম। খুলনায় সবসময় কম থাকতো মনসুন পিরিয়ডে। ইদানিং পরিলক্ষিত হয়েছে যে বরিশাল এবং খুলনা বিভাগেও ঢাকাতেও এই ভারী বৃষ্টিপাতের প্রবণতা রিসেন্ট ইয়ার্সে স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে, তবে অক্টোবরের শুরুর দিকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় দেড় যুগেও সংস্কার হয়নি বরগুনার 6 উপজেলার 357 কিলোমিটার সড়ক। বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দেয় চলাচলের অনুপযোগী এসব সড়কে চলতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন। এলজিইডির দাবি, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা যাচ্ছে না। বরগুনা সদরের খেজুরতলা থেকে ফুলঝুরি খেয়াঘাট পর্যন্ত 23 কিলোমিটার সড়ক সবশেষ সংস্কার হয় 2007 সালে। 17 বছর ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। একই অবস্থা বিভিন্ন উপজেলায় অন্তত 40টি সড়কের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাত্রী ও যান চলাচলে দুর্ভোগ দেখা দেয়। যানবাহন নষ্ট সহ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। 3-4 বছরের মধ্যে এই রাস্তায় কোনো কাজ হয় নাই। আমরা খুব ভোগান্তিতে, যে রাস্তায় দেওয়া কোনো গর্ভবতী মহিলার রাস্তা দিয়ে যাওয়া যায় না, অসুস্থ মানুষ যাওয়া যায় না। বৃষ্টি হইলে তো আপনার এই ভাঙ্গা চিনে না, চাক্কা পড়ে যায়, উল্লি দিয়ে গাড়ি ফুটে যায়। 10 বছর আগে একবার কাজ হয়েছিল খন্ড খন্ড করে, একসাথে না, এক সাইড ভাঙ্গে এক সাইড করে এরকমের, তারপর রিফিলিং আর কখনো হয় না। এলজিইডি বলছে 2024-25 অর্থ বছরে বরাদ্দ পাওয়া 25 কোটি টাকা দিয়ে মাত্র 50 কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব। বরাদ্দের অভাবে সব সড়ক মেরামত করা যাচ্ছে না বলে দাবি কর্মকর্তাদের। যেখানে বেশি যানবাহন চলে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই রাস্তাগুলোকে অন্তত আমরা চলাচল উপযোগী রাখার চেষ্টা করি।
তবে এটা ঠিক, যদি আমরা জানি যে আরও কিছু রাস্তা আমাদের করতে পারলে ভালো হয়, মানুষের ভোগান্তি কমে যায়। আমি ঢাকায় যোগাযোগ করেছি, যদি বড়দের একটু বাড়িয়ে আনতে পারি আমরা, তাহলে আমরা এই মেনটেন্সের আওতায় আরও কিছু রাস্তাকে অন্তর্ভুক্ত করতে পারবো। জেলায় পাকা সড়ক 1430 কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে এবার বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বেহাল সড়কের কারণ হিসেবে যে সংস্কারে পর্যাপ্ত বরাদ্দ না থাকার কথা বলা হচ্ছে, তো এলজিইডির আসলে কি পরিমাণ বরাদ্দ প্রয়োজন? আসলে আমি আপনাকে বলি, আসলে বরগুনায় প্রায় 476 কিলোমিটার সড়ক মেরামত করার দরকার, কিন্তু প্রত্যেক কিলোমিটারকে যদি আমরা 50 লাখ করে বরাদ্দ দেয়া হয়, তো সেক্ষেত্রে 238 কোটি টাকা আসলে এই সড়কগুলো মেরামত করতে দরকার পড়বে। তবে বরগুনায় সবশেষ 24-25 যে অর্থ বছরে, এই অর্থ বছরে বরাদ্দ পেয়েছে 25 কোটি টাকা। আসলে 25 কোটি টাকায় মাত্র 50 কিলোমিটার সড়ক আসলে মেরামত করা সম্ভব। আপনি দেখছেন আমি এখন যে সড়কটায় দাঁড়িয়ে আছি, এটা তালতলী উপজেলার করেবেড়িয়া ইউনিয়ন সড়ক। এই সড়কটি মূলত দুইটি ইউনিয়ন ভিতর দিয়ে যে উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক, কিন্তু সড়কটি গত 10 বছর আগে মেরামত হয়েছে, এরপরে কিন্তু আর মেরামত হয়নি এবং নানান ঝুঁকি নিয়ে আসলে এখানকার মানুষের চলাফেরা করতে হচ্ছে। সব মিলিয়ে আসলে উপজেলার মানে টোটাল 6 উপজেলা, বরগুনার যে 6টি উপজেলা, এর ভিতরে পাথরঘাটা উপজেলার কিছু সড়ক চলাচলের উপযোগী থাকলেও বাকি যে 5টি উপজেলা আছে, সদর উপজেলা সহ এই 5টি উপজেলারই একই অবস্থা, প্রত্যেকটা সড়কেরই অবস্থা। এবং সব থেকে বিশেষ যে বিষয়টা ছিল, যেখানে আমার এলজিডির প্রকৌশলীরা আমাদেরকে জানিয়েছে যে প্রত্যেক বছর যেই রাস্তায় সড়কগুলো মেরামত করা দরকার, সেগুলো যদি করা না হয়, তো এর পরবর্তীতে ওই সড়কগুলো মেরামত ব্যয় কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়, তখন কিন্তু এই রাস্তাগুলোর খানাখন্দ বেড়ে যায়। তো প্রকৌশলীরা বলছেন যদি সময় মতো যদি রাস্তাগুলো মেরামত করা যায়, তো তাহলে এই সড়কগুলোর মেরামত ব্যয়ও কমে যাবে। কিন্তু যে বরাদ্দ, তার বরাদ্দ প্রায় 24% মাত্র, চাহিদার তুলনায় 24%, যেটা খুবই কম এবং মানুষের ভোগান্তি কিন্তু কমছে না। প্রতিনিয়ত সড়কে বিভিন্ন গাড়ি, উঁচু নিচু সড়কে বিভিন্ন গাড়ি নষ্ট হচ্ছে এবং গাড়ি পড়ে গিয়ে অনেক নানান মানুষ আহত হচ্ছে। তো সেক্ষেত্রে এই সড়কগুলো যাতে দ্রুত মেরামত করার যে পর্যাপ্ত বরাদ্দ, আমি যে বরাদ্দের কথাটা আবার একটু বলি, বরগুনায় প্রায় 250 কোটি টাকার মতো যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত আছে, এগুলো মেরামত করতে 250 কোটি টাকার মতো প্রয়োজন আছে। সেই টাকাগুলো যদি হয়, তাহলে এই সড়কগুলো মেরামত করা যায় এবং দক্ষিণ অঞ্চলের বরগুনার মানুষের সেই যে দুর্ভোগ, যে কষ্টটা লাঘব হবে। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। দেশে এই প্রথম চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ। বগুড়া, ফরিদপুর সহ 9টি জেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আবাদ। নতুন এজাত পেঁয়াজ চাষযোগ্য জমিতে আবাদ করা গেলে দেশের ঘাটতি মিটিয়ে 10 লাখ টন পেঁয়াজ রপ্তানি করা সম্ভব। পেঁয়াজের গ্রীষ্মকালীন জাত বাড়ি পেঁয়াজ 5 2008 সালে বগুড়ায় মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এটি উদ্ভাবন করলেও চারা উৎপাদন সমস্যার কারণে এতদিন বাণিজ্যিকভাবে চাষ করা যায়নি। তবে শেষ 5 বছরের চেষ্টায় চারা উৎপাদন সম্ভব হয়েছে। বগুড়া ও ফরিদপুর সহ 9টি জেলায় শুরু হয়েছে আবাদ। গ্রীষ্মকালে পেঁয়াজ করে অনেক লাভবান হচ্ছি। যে ভাইরা করবে, আল্লাহতে সবাই লাভবান হবে। বাজার মূল্য ভালো, 80 থেকে 100 টাকা কেজি বিক্রি করছি। মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, শীতকালীন পেঁয়াজের গড় ফলন বিঘায় 60 মনের বিপরীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন হবে 100 মন। দেশে পেঁয়াজ চাষযোগ্য 15 লাখ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা গেলে 6 লাখ টন ঘাটতি পূরণের পাশাপাশি রপ্তানি করা যাবে 10 লাখ টন। আমরা যদি সঠিকভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমরা একটা সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের যে উৎপাদন যে ঘাটতি আমাদের 6 থেকে 10 লাখ টন, এটা আমরা পূরণ করতে পারবো এবং আমাদের এই ঘাটতি আমদানি করতে যে টাকা লাগে, এবারে 500 থেকে 1000 কোটি টাকা, এটা সাশ্রয় হবে। ক্যান্সার প্রতিরোধক লাভজনক এ ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করতে চায় মশলা গবেষণা কেন্দ্র। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পেঁয়াজ 5 লাল হওয়ার কারণে এখানে আপনার যে
অ্যান্থোসায়ানিন আছে, এটা কিন্তু ক্যান্সার নিরাময়ে কিন্তু সাহায্য করে। আমাদের এই যে মশলা গবেষণার এই টিম, আমরা যে কোকোপিটে চারা উৎপাদন করার যে পদ্ধতিটা উদ্ভাবন করেছি, এটা যদি কৃষক পর্যায়ে ছড়াই দেওয়া যায় তাহলে আমাদের দেশে যে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে উৎপাদনের সম্ভাবনা এটা আরও অনেক বেশি হবে। দেশে প্রতি বছর কমপক্ষে 500 কোটি টাকার পেঁয়াজ আমদানি করতে হয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।